25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদে আলোচনা শেষে আজই সিদ্ধান্ত হতে পারে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। প্রতীক বরাদ্দের আগেই কুমিল্লার প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা, জানালেন রিটার্নিং কর্মকর্তা। এবং 16ই মার্চ থেকে সারা দেশে শুরু হবে অনলাইনে মূসক নিবন্ধন। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনাই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদে সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। গত রাতে ঝুম বৃষ্টি হলেও ভোরের দিকে আকাশ ছিল মেঘলা। পরে শুরু হয় বৃষ্টি আর দমকা হাওয়া। অসময়ের এই বৃষ্টি নগরবাসী বেশ উপভোগ করলেও বিপাকে পড়তে হচ্ছে অনেককেই। বৃষ্টির কারণে সকালে রাজধানীতে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন কাজে বের হওয়া সাধারণ মানুষ। এই অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় সারা দেশে আপনার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দর সমূহকে আমরা 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি। আর দক্ষিণাঞ্চলের নৌবন্দরগুলোকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছি। বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে এটা আপনার আগামী কালকে থেকে ইমপ্রুভ করবে হয়তো একবারে শেষ হয়ে যাবে না, পুরোপুরি হয়তো রৌদ্রোজ্জ্বল আকাশ পাবে না, তো কিছুটা মেলে বৃষ্টিপাতের ইয়েটা কমে আসবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শরীয়তপুরে গতকাল রাত থেকে শুরু হয়ে জেলার বিভিন্ন স্থানে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউই। সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয়, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কক্সবাজারে গতকাল সকাল 9টা থেকে আজ 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া লঘুচাপের প্রভাবে কক্সবাজার সৈকত এবং চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার আন্তর্জাতিকভাবেও এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করবে। বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনা শেষে আজই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নতুন একটি অর্জন যুক্ত হবে। তাফসির বাবুর রিপোর্ট। 25শে মার্চ 1971 ইতিহাসের এক নৃশংসতম হত্যাযজ্ঞের কালরাত। পরে অবশ্য এই কালরাতের পথ ধরেই বাংলার আকাশে এসেছে স্বাধীনতার সূর্য। তবে স্বাধীন দেশে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হলেও 25শে মার্চের কালরাতকে দেয়া হয়নি কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। এমন অবস্থায় স্বাধীনতার 45 বছর পর এসে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার।
এই বিষয়ে শনিবারই সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় একটি প্রস্তাবের উপর বিস্তারিত আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে সংসদ সদস্যদের, যেখানে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে আন্তর্জাতিকভাবেও এই দিবসের স্বীকৃতি আদায়ের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ইতিহাসের প্রতি দায়বদ্ধতায় আগামী 25শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। অতীতে করি নাই বলে যে এখন করা হবে না এমনটা তো হতে পারে না। তাই বছর থেকে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত আসবে। একইভাবে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবে। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ পরিবারের এ সন্তান বলছেন, বিলম্ব হলেও ইতিহাসের দায়মোচনে ভূমিকা রাখবে সরকারের এ পদক্ষেপ। আমরা 26শে মার্চ পালন করতে গিয়ে আমার মনে হয় না যে আমি তরুণ প্রজন্মকে অত সুন্দরভাবে বুঝতে দেখি যে আসলে 25শে মার্চ রাতে কি হয়েছিল। সেই ক্ষেত্রে এখন যদি গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি তাহলে হয়তো কিছুটা সম্পূরক হয়, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্যও কিছুটা ভূমিকা রাখবে। 71-এর 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক বাহিনীর হাতে যেসব ছাত্র, শিক্ষক, কর্মচারী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের অনেকের নামই লেখা রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই স্মৃতিফলকে। এতদিন 25শে মার্চের কালো রাতে এসব স্মৃতিফলকে এসেই ব্যক্তিগত উদ্যোগে শ্রদ্ধা জানাতেন সাধারণ মানুষ। তবে স্বাধীনতার দীর্ঘ 45 বছর পর রাষ্ট্রীয়ভাবে যখন এই দিবসটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের যে সরকারি উদ্যোগ, তখন একে সাধুবাদই জানাচ্ছেন সাধারণ মানুষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি খেলার মাঠের মধ্যে 8টি রয়েছে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো দখলে। মাঠগুলোতে ট্রাক স্ট্যান্ড, বিভিন্ন নির্মাণ সামগ্রী, আবার কোথাও রাজনৈতিক দলের ক্লাব ঘর গড়ে উঠেছে। দখলের বিষয়টি স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এসব মাঠকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামীতে খেলাধুলা সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হবেন নগরবাসী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগ খেলার মাঠ। বহুকাল যাত্রাবাড়ি, সায়দাবাদ ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার একমাত্র জায়গা ছিল এটি। 2006 থেকে 2013 পর্যন্ত গুলিস্তান, যাত্রাবাড়ি, মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণের সময় 7 বছর মাঠটি দখলে রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। উড়াল সেতুটি উদ্বোধনের 3 বছর পর চলতি বছরের শুরুর দিকে গোলাপবাগ মাঠটি বেহাল অবস্থায় ছেড়ে যায় তারা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা খেলাধুলা করতে পারি না। মাঠ উন্মুক্ত পেয়েছি, কিন্তু মাঠে খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা পাইনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী 31টি পার্ক ও খেলার মাঠ থাকলেও তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের দখলে রয়েছে। মেয়র হানিফ উড়াল সেতু প্রকল্পের আরেক বলি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশের এ মাঠ। এটি গোলাপবাগ মাঠের মতো ব্যবহার অনুপযোগী না হলেও হয়ে গেছে বেদখল। মাঠের একটি বড় অংশ রাজনৈতিক দলের ক্লাব আর দোকানপাটের নিচে চাপা পড়েছে। এটি স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কারণে, বিশেষ করে আমাদের এমপি হাবিবুর রহমান মোল্লার ছত্রছায়ায় কিছু লোকজন আছে যাদের কারণে এই পার্কে তারা অবৈধভাবে ব্যবহার করছেন। তবে পরিবেশবাদী সংগঠন বাপা বলছে, একসময় ঢাকায় 14টি খেলার মাঠ থাকলেও বর্তমানে 8টি মাঠই দখলে রয়েছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক মহলের দখলে। সরকারি থেকে শুরু করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন, সবাই তারা কোনো না কোনো ভাবে নিজস্ব কাজে এবং সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য পার্ক এবং এই মাঠগুলো দখল করে আছে। আর মাঠ দখলের বিষয়টি স্বীকার করে এসব অনুপযোগী মাঠকে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ছোট ছোট কিছু পার্ক, খেলার মাঠ আছে যেগুলো কিছুটা বলা চলে খুব বিজি জায়গায় এবং কিছুটা হয়তো বেদখলও হয়েছে, এরকম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দখলে নিয়ে ওগুলো উন্নয়নের আওতায় চলে আসবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নানা জটিলতা কাটিয়ে 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা। আগামীকাল প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 16ই মার্চ থেকে সারা দেশে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। জুনের মধ্যে সনাতনী নিয়মে নিবন্ধিত সব ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধন করতে হবে। বিশ্লেষকদের মতে, পদ্ধতি সহজ না হলে ভ্যাট দেওয়ার যোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধনের আওতায় আনা কঠিন হবে।
আর ভ্যাটের পরিমাণ কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজেরা শিউলের রিপোর্ট। পহেলা জুলাই থেকে কার্যকর হবে আলোচিত মূসক আইন। নতুন আইনে সব প্রতিষ্ঠানকে অনলাইনে রিটার্ন দাখিল ও মূসক পরিশোধ করতে হবে। এনবিআর এর মতে এতে কমবে হয়রানি ও দুর্নীতি। এই আইন বাস্তবায়নের অংশ হিসেবে অবশেষে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। পয়লা জুলাই থেকে নতুন আইন বাস্তবায়ন হলে পুরাতন নাম্বার দিয়ে তারা তাদের ব্যবসায়িক কোনো কার্যক্রম করতে পারবেন না। নতুন নম্বরের ভিত্তিতে তখন সমস্ত ব্যবস্থা প্রচলিত হবে। এই অবস্থায় সকলকেই 30 তারিখের মধ্যে নিবন্ধিত হতে হবে এবং আমরা আশাবাদী যে এই কার্যক্রম আমরা 16 মার্চ থেকে 30 জুনের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হব। বর্তমানে নিবন্ধিত মূসক প্রতিষ্ঠানের সংখ্যা 8,42,000। এর মধ্যে 1,65,000 আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয় আমদানিকারক 31,600 ও সক্রিয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মাত্র 8,639টি। এ অবস্থায় ভ্যাটের আওতার বাইরে থাকা বিপুল সংখ্যক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের সবাইকে যদি এখন অনলাইনের করতে চাই, সেখানে সক্ষমতার প্রশ্ন। অনলাইনিং এই রেজিস্ট্রেশন সিস্টেমটাকে যথাযথভাবে খুব সহজ করতে হবে এবং খুব নির্বিঘ্নে যেন তাড়াতাড়ি হতে পারে। অনলাইনে নিবন্ধনকে স্বাগত জানালেও ব্যবসায়ীদের দাবি জুলাইয়ে এই আইন কার্যকরের আগে ভ্যাটের হার 7% কমিয়ে আনা হোক। যেখানে সরকার 15% চাচ্ছে, সেখানে আমরা বলছি যে শুরুতে 7% করা হোক এবং পর্যায়ক্রমে এটা 15% উন্নীত করা হোক। যারা ক্ষুদ্র এবং মাঝারি তার ক্ষেত্রে 15% অনেক বেশি। সে অনেক ক্ষেত্রে এই ভ্যাট দিয়ে সে ব্যবসায়ী টিকে থাকতে পারবে না। এখন 7% যদি ফিক্স না করে, তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী কাস্টমারের কাছ থেকে আদায় করতে না পারলে অনেক ব্যবসায়ী সমস্যায় পড়ে যাবে। নতুন আইন বাস্তবায়নের আগেই অবশ্য সুরাহা করতে হবে, এসআরও জারি করতে হবে, তা না হলে এটা বিশৃঙ্খলা দেখা দেবে। এনবিআর এর টার্গেট আগামী 3 বছরের মধ্যে ভ্যাট থেকে রাজস্ব আহরণ 1,50,000 কোটি টাকায় উন্নীত করা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় আজ সকাল 6টার দিকে ব্রাজিলিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি ছিলেন বাংলাদেশের এই রাষ্ট্রদূত। ব্রাজিলের দায়িত্ব পাওয়ার আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। কুমিল্লায় পুলিশ বহনকারী মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহতের ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়েছে। গত রাতে নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মাইক্রোবাস চালকের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই ঘটনায় পুলিশের উপর হামলা ও মাইক্রোবাসে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় অজ্ঞাত 2 থেকে 300 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের চাপায় রাসেল নামে এক যুবক নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে মাইক্রোবাসে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে রাজধানীর সায়েদাবাদে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের দেশের জনগণ কোনোদিন জঙ্গিদের, কোনোদিন সন্ত্রাসীদের পছন্দ করে না, সেজন্যই আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের গোয়েন্দা, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে, যার জন্যই আমরা মনে করি জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র আমরা অতীতের মতন আগামী ভবিষ্যতেও যদি কিছু করতে চেষ্টা হয়, আমরা অবশ্যই সেগুলিকে কন্ট্রোল করতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা সবসময় বিশ্বাস করি। প্রতীক বরাদ্দের আগে গণসংযোগ চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও বিষয়টিকে নির্বাচন বিধির পরিপন্থী বলছেন রিটার্নিং কর্মকর্তা। তদন্ত সাপেক্ষে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট।
নির্বাচনী আচরণবিধি অনুসারে মনোনয়ন দাখিলের পর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী গণসংযোগ কার্যক্রম চালাতে পারবেন না। কিন্তু নির্ধারিত সময়ের 5 দিন আগে বিএনপি দলীয় সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে শুক্রবার সকালে নগরীর শাসনগাছা এলাকায় গণসংযোগ চালাতে দেখা যায়। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে তো নির্বাচন আমরা 14 তারিখ পর আরম্ভ করব। এখন আমার একটা বিয়ের অনুষ্ঠান আসলো হলুদের, দেখতে জনগণের একটু হাত মিলে কথা বলতেছে। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকেও গণসংযোগ চালাতে দেখা গেছে। নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একই দিন দুপুরে গণসংযোগ করেন তিনি। আমি বাজারটাতে এসেছি, একটু বাজারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। এটা আচরণবিধির লঙ্ঘন না, এটা তো আমার প্রতিপক্ষ, উনি তো প্রত্যেক দিনই করতেছেন। বিষয়টি সম্পর্কে অবহিত হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রার্থীদেরকে কিন্তু অবহিত করেছি, আচরণবিধি হাতে ধরাই দিয়েছি। সৌজন্য সাক্ষাতের নামে প্রচারণা চালাতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এবং কোনো সোর্স থেকে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের কমিটি তৈরি করা আছে, সেই কমিটির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর বিধি মেনে গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যে কোনো নির্বাচনেই নেতিবাচক প্রভাব ফেলে। এসব কর্মকাণ্ড ঠেকাতে কমিশন যত তৎপর হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ ততই প্রশস্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে, গলফ টেস্টের শেষ দিনে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, 37 রানে প্রথম 5 উইকেট হারিয়ে হারের শঙ্কা। দীর্ঘ এক যুগের নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে নগরবাসীর জন্য 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করতে পেরেছে চট্টগ্রাম ওয়াসা। জাইকার আর্থিক সহায়তায় 1875 কোটি টাকার প্রকল্পটি চলতি বছর পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করলেও আগামীকাল এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2006 সালে কর্ণফুলী নদী থেকে পানি এনে তা পরিশোধনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার একটি পরিকল্পনা একনিকে অনুমোদন পায়। এরপর থেকে শুরু হয় জটিলতা আর জটিলতা। প্রকল্প উপযোগী জায়গা না পাওয়ায় 2010 সাল পর্যন্ত পুরো কাজই বন্ধ ছিল। 2011 সালের জুলাই মাসে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রযাত্রা। কিন্তু 2013 থেকে 15 সাল পর্যন্ত টানা নাশকতায় এর কাজও চলে ধীর গতিতে। অবশেষে 3 বছরের প্রকল্প শেষ হয়েছে 12 বছরে। আমরা কর্ণফুলী নদী থেকে 15 কোটি লিটার পানি তুলি এবং তার মাধ্যমে 14 কোটি লিটার পানি পরিশোধন করে শহরে সরবরাহ করি। জেলার রাঙ্গুনিয়ায় এই পানি প্রকল্পের সাথে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। জনপ্রতিনিধিদের অনুরোধে নতুন নামকরণ করা হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন এসেছিলেন 2009 সালে, তখন উনি কমিটমেন্ট করে গেছেন যে আমি আপনাদেরকে নিরাপদ পানি দিব। তার প্রেক্ষিতে এইটা ফাস্টেস্ট পসিবল সময়ে শেষ করার ফলে, জনগণের দুর্ভোগ মিটানোর ফলে সবাই মিলে বললেন যে এটা ওনার নামেই দেওয়া হোক এবং সেই প্রেক্ষিতেই এটা ওনার নামে দেওয়া হলো। তবে লাইন সংস্কার না করে পানি সরবরাহ করা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। ওয়াসার পাইপগুলো অনেক দিনের জরাজীর্ণ, অনেক দিনের পুরনো, সেগুলো সংস্কার করা হয়নি। সংস্কার না করার কারণে প্রতিটি এলাকায় পানি ফেটে প্রচুর পরিমাণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বিশেষ করে হালি শহর রোডটা আমরা কিছুদিন পূর্বে নির্মাণ করেছিলাম, সেই রাস্তাটির এখন বেহাল অবস্থা। এই পাইপগুলিকে সংস্কার করে নতুন লাইন যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে পানির যে অপচয় হচ্ছে এটা কিন্তু বন্ধ হবে এবং একই সাথে ভক্তরা যে সংক্রমিত পানি, এই পানিগুলো কিন্তু আর দূষিত হবে না। নগরীতে বর্তমানে প্রতিদিন 50 থেকে 55 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারছে মাত্র 20 থেকে 25 কোটি লিটার পানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক দফা সময় বাড়ানোর পর অবশেষে দ্বিতীয় ভৈরব আশুগঞ্জ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে সেতুটির 91% কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসের মধ্যেই সেতুটি উদ্বোধন সম্ভব বলে জানিয়েছে রেলওয়ের কর্মকর্তারা। এই অবস্থায় গুরুত্বপূর্ণ এই সেতুটি চালু হলে ঢাকা চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় কমে আসার পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়বে। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জহুরুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
2013 সালের ডিসেম্বর মাসে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও এফকনস যৌথভাবে বর্তমান ভৈরব রেল সেতু 40 মিটার দক্ষিণ প্রান্তে মেঘনা নদীর ওপর আরও একটি রেল সেতু নির্মাণ কাজ শুরু করে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী 2016 সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা বাধার কারণে দুবার সময় বাড়ানো হয়। তবে সব প্রতিকূলতাকে পেরিয়ে চলতি বছরের এপ্রিলের মধ্যে সেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই কাজটা খুব সোজা কাজ নয়। 2.5 বছরে, যেটা বারবার প্রশ্ন উঠছে, মানে আমাকে যদি প্রশ্ন করেন আমি আপনাকে বলবো যে এইটা আমার অ্যাসেসমেন্ট টাইমের থেকেও আগে শেষ হচ্ছে। একটা গার্ডার বাকি আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা লাগাইতে আমার 30 দিন লাগবে। এরপরে আমরা ফিনিশিং কাজ করব, আর এই লাইনেও দেখতেছেন ওয়েল্ডিং কাজ হবে। সব কাজ দ্রুত চলতেছে সকল দিক থেকেই, যেখানে যেটুকু ধরা যায়। রেলওয়ে মহাপরিচালক জানান, সেতুটি নির্মাণের পর ঢাকা চট্টগ্রাম রেলপথের পুরো অংশ ডাবল লাইন হয়ে যাবে। এতে যাতায়াতের সময়সীমা কমে আসার পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়বে। পুরো ঢাকা চিটাগাং করিডোর ডাবল লাইন রূপান্তর হবে। তখন বুঝতেই পারছেন যে ট্রেন একদিক দিয়ে যাবে, একদিক দিয়ে আসবে, কোনো ক্রসিং এর প্রয়োজন হবে না, রানিং টাইম কমবে যা এবং স্বাচ্ছন্দ্যে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারবে। আর রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক জানান, এপ্রিল মাসের মধ্যে প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেল সেতুর উদ্বোধন করবেন। 91% শেষ, বাকি 9% শেষ করার পরেই মার্চ এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। দেশের যুগান্তকারী অর্থনৈতিক উন্নয়নে, যাত্রী পরিবহনে, যাত্রীদের আসা যাওয়ায় বিরাট অবদান রাখবে। 12টি পিলারের উপর নির্মিত 1.2 কিলোমিটার দৈর্ঘ্য এবং 7 মিটার প্রস্থ সেতুটিতে ডুয়েল গেজ লাইন থাকছে। সেতুটির নির্মাণে ব্যয় হচ্ছে 567 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জামালপুর ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস জেলার বটতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে 4 পথচারীকে ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জহুরুল ও মোস্তফা নামে 2 পথচারী নিহত হন। আহত অবস্থায় অপর 2 পথচারীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ার মিরপুরের 7 মাইলে কুড়িগ্রাম থেকে বরিশালগামী একটি মাহফিলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত 50 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ভারতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল জয় পেতে যাচ্ছে বিজেপি। মণিপুরেও এগিয়ে আছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। তবে পাঞ্জাব ও গোয়ায় জয় পেতে পারে বিরোধী দল কংগ্রেস। সবচেয়ে আলোচিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট বাঁধলেও 403 আসনের মধ্যে প্রায় 300 আসনে জয় পেতে যাচ্ছে বিজেপি। এছাড়া উত্তরাখণ্ডেও 70 আসনের মধ্যে 50টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। চূড়ান্ত ফল প্রকাশের আগে বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। অন্যদিকে পাঞ্জাবে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল কংগ্রেস। রাজ্যে বিধানসভার 117 আসনের মধ্যে প্রায় 70 আসন পেতে যাচ্ছে দলটি। শ্রীলঙ্কা বাংলাদেশ জয়, বাংলা কাপের খবর। গল টেস্টের 5ম ও শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। 457 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই সৌম্য, মমিনুল, তামিম, সাকিব ও মাহমুদুল্লাহর উইকেট হারিয়েছে টাইগাররা। এখন খেলার মধ্যাহ্নবিরতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 157 রান। আগের দিনের বিনা উইকেটে 67 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ, কিন্তু দিনের শুরুতে গুণারত্নের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন 53 রান করা সৌম্য সরকার। আগের ইনিংসের মতোই ব্যর্থতার বৃত্তে থাকা মমিনুল ফেরেন ব্যক্তিগত 5 রানে। 19 রানে পেরেরার দ্বিতীয় শিকার হয়ে যখন তামিম সাজঘরে ফেরেন, স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ 83 রান। এরপর সাকিব ব্যক্তিগত 8 ও মাহমুদুল্লাহ কোনো রান না করে সাজঘরের পথ ধরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু দারুণ ফর্মে থাকা টাইগার দলপতি মুশফিক লিটন দাসকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলে নেন। 5ম উইকেটে তারা যোগ করেছেন 53 রান। টেস্ট ড্র করতে এখনও বাংলাদেশকে অন্তত 2 সেশন ব্যাটিং করতে হবে। Shouldn't mind that. Gone over the wicket looking for the rough. But... Oh, is that taken? I think it is.
এই মুহূর্তে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী SM ইকবাল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, ফয়সাল, আসলে পঞ্চম দিন বাংলাদেশের জন্য কিন্তু খুব সম্ভাবনাময় একটি দিন ছিল, কিন্তু সেই সম্ভাবনার মৃত্যুটা কিন্তু দেখেছি একদম আমরা শুরুতে, অর্থাৎ দিনের মাত্র দ্বিতীয় বলে কিন্তু সৌম্য সরকার ফিরে গেছেন প্যাভিলিয়নের পথে, এবং তারপর এই বর্ডারের বাকি 4 জন ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নের পথে আছেন 90 রানের দরকার ছিল, সেখানে আসলে বাংলাদেশ কত রান নিজেদের ঝুলিতে যোগ করতে পারবে সেটাই তখন দেখা দিয়েছিল। তো এখন সবকিছুর দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করতে এবং তাকে সঙ্গে দিয়ে যাচ্ছেন লিটন দাস। আসলে দেখা যাক, এখনো দিনের দুটি সেশন বাকি আছে, লাঞ্চ বিরতিতে প্রতিরোধ করার চেষ্টা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন লিটন দাস। আসলে দেখা যাক, এখনো দিনের দুটি সেশন বাকি আছে, লাঞ্চ বিরতিতে গিয়েছে টিম এখন, তারপরে টি আছে, সুতরাং দুটি সেশনে বাংলাদেশের বাকি যেই ব্যাটসম্যানরা আছে তারা আসলে কতটুকু করতে পারবেন বা কতটুকু প্রতিরোধ করতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করছে হচ্ছে গল টেস্টে বাংলাদেশ হেরে যাবে নাকি হচ্ছে অন্ততপক্ষে একটি ড্র নিয়ে ৭০তম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে। এর আগে উইকেটের কথা যদি বলি, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কানদের হয়তো এটি পরিকল্পনাতেই ছিল যে পঞ্চম দিনে বা চতুর্থ দিনের শেষে উইকেট কিছুটা টার্নিং হতে পারে, সেই জন্যই কিন্তু তারা তাদের স্কোয়াডে 3টি স্পেশালিস্ট স্পিনার রেখেছিল এবং তার প্রতিফলনটা কিন্তু আমরা আজ সকালে দেখলাম যে 5টি উইকেট হারিয়েছে বাংলাদেশের, তার 4টিই কিন্তু গিয়েছে হচ্ছে স্পিনারদের দখলে। আর সৌম্যের উইকেটটি যদি উইকেট সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে গুণারত্নে যে উইকেটটি পেয়েছেন তিনি কিন্তু হচ্ছেন একজন পার্ট টাইম বোলার, তো সেই ক্ষেত্রে ব্যর্থতা কিন্তু বলতে গেলে বলতে হবে যে টপ অর্ডারদেরই ব্যর্থতা ছিল, কারণ উইকেটে কিছুটা স্পিন থাকলে পরে খুব যে আহামরি বল ছিল তা কিন্তু বলা যাবে না, ব্যর্থতা পুরোটাই ব্যাটসম্যানদের, যে কারণে বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসের চাপের মুখে রয়েছে, অর্থাৎ হারের সংখ্যা রয়েছে। সুতরাং ফয়সাল, আমি এতটুকুই বলতে পারি যে বাংলাদেশকে যদি এই ম্যাচ ড্র করতে হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সেশনে দুর্দান্ত রকমের ব্যাটিং জুড়াতে হবে, নয়তো হচ্ছে এই টেস্টে বাংলাদেশ হেরে যাওয়াটাই স্বাভাবিক। তো মোটামুটি এই ছিল ফয়সাল, এখান থেকে সবশেষ। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের সবশেষ খবরাখবর নিয়ে শ্রীলঙ্কার আন্তর্জাতিক গল স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী SM ইকবাল। এবার দেশের বাস্কেটবলের খবর। কোর্ট না থাকায় নিয়মিত হচ্ছে না লিগ। খেলোয়াড়রাও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ সুবিধা না পাওয়ায় খেলাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। খেলোয়াড় এবং কোচ সহ সংশ্লিষ্টরা এই দুরবস্থার জন্য দুষছেন ফেডারেশনকে, আর ফেডারেশন এর দায় চাপিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উপর। সব মিলিয়ে ফেডারেশন, কোচ থেকে শুরু করে খেলোয়াড় সবার কণ্ঠে ছিল অসহায়ত্বের ছাপ। বিস্তারিত সজল মেট্রো রিচার্ডের রিপোর্টে ক্যামেরায় ছিলেন হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল। খুবই ডিফিকাল্ট যে এটা কি ফেডারেশনের দোষ নাকি এটা ওরা ফান্ড পাচ্ছে না, ইনসাইড ডিটেলস আমরা জানি না। প্রফেশনালিজমে ঢুকাতে হলে অনেক কাজ করতে হবে, যেটা ফেডারেশনের কোনো রকম কোনো পদক্ষেপই এখন পর্যন্ত নেই। যে সমস্ত ক্লাবই আছে ওরা দে ক্যানট অ্যাফোর্ড যে তার টিমকে এখানে এনে মাসে 30 দিন প্র্যাকটিস করিয়ে নিয়ে যাবে, আসবে না, পারবে না। আমাদের সেই বেস নাই এখন। যথাক্রমে খেলোয়াড়, কোচ এবং ফেডারেশনের কর্মকর্তা, বাস্কেটবল ফেডারেশনের এই সংশ্লিষ্ট ব্যক্তিদের কণ্ঠে যেন এক রাশ অসহায়ত্ব। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত দেশের বাস্কেটবলের ঘরোয়া লিগগুলো হয়েছে নিয়মিত। এরপর থেকেই প্রায় অনিয়মিত হয়ে পড়েছে খেলাটির ঘরোয়া লিগ। সবশেষ এক মৌসুম বাদে আবারও কোর্টে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। কোর্টের অপর্যাপ্ততাই এর প্রধান কারণ। আর সবেধন নীলমণি হয়ে ওঠা ধানমন্ডির বাস্কেটবল উডেন ফ্লোর জিমনেশিয়ামের ফ্লোরও একরকম ভাঙাচোরা। বারবার জাতীয় ক্রীড়া পরিষদকে তাগিদা দিয়ে এই লিগের আগে তার কিছুটা সংস্কার করা গেছে। সব মিলিয়ে ফেডারেশন ক্রীড়া পরিষদের এই অসহযোগিতায় কিছুটা অস্বস্তিতেই রয়েছে। আমাদের ন্যাশনাল টিম আমাদের খেলে এইভাবে, যেমন ক্লাবগুলো দায় সারা খেলে, এবং লিগটা তারা খেলে লোনলি কাউন্সিলরশিপ টিকিয়ে রাখার জন্য। যখন ইলেকশন আসে ওটা একটা ভোট দরকার। খেলার প্রাণ বলতে যেটিকে বোঝায়, গ্যালারিতে নেই সেই দর্শক। দায়সারাভাবে লিগ চালানোটাকে ফেডারেশনের সীমাবদ্ধতা হিসেবেই দেখছেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রাও। পেশাদারিত্বের অভাব থাকায় খেলাটিকে ঘিরে অন্ধকার ভবিষ্যৎই দেখছেন তারা। এই স্পোর্টটাকে যদি একটা ক্যারিয়ার ওয়াইজ একটা অপশন না দিতে পারেন মানুষকে, তাহলে মানুষ ওই এফর্ট দিবে না যেটা ক্রিকেটের পিছনে দেয়। মানুষ 8 ঘন্টা দিনে প্র্যাকটিস করবে না, কারণ ওরা জানে আমার এটাতে কোনো ফিউচার নাই। প্রিমিয়ার ডিভিশন লিগ হচ্ছে 2.5 বছর পর, ফার্স্ট ডিভিশন লিগও তাই, সেকেন্ড ডিভিশন হয় না প্রায় 12 বছর। তো টুর্নামেন্টে যদি না হয় প্লেয়ার আসলে তৈরি হবে কোত্থেকে? নিয়মিত লিগের সঙ্গে দেশের বাস্কেটবল জনপ্রিয় করে তুলতে তৃণমূল পর্যায়ে ট্যালেন্ট হান্টের পাশাপাশি খেলাটির প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদে আলোচনা শেষে আজই সিদ্ধান্ত হতে পারে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন। সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। প্রতীক বরাদ্দের আগে কুমিল্লার প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা, জানালেন রিটার্নিং কর্মকর্তা। এবং 16ই মার্চ থেকে সারা দেশে শুরু হবে অনলাইনে মূসক নিবন্ধন। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনায় বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবিনগর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।